নমস্কার সবাইকে। আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদের শোনাবো জগমোহন মুখোপাধ্যায়ের লেখা একটি নরখাদক বাঘ শিকারের কাহিনী। গল্পটি ছোট হলেও আকর্ষণীয়। গল্পের নাম প্রতিহিংসা। এই গল্প আমি লেখকের জবানিতেই পড়ে শোনাচ্ছি আপনাদের। লাতেহার থেকে ট্রাকে চড়ে প্রায় ২০ মাইল জঙ্গলের মধ্যে দিয়ে জিপ গাড়িতে আমরা ৪ জন একটা ডাক বাংলোয় পৌঁছলাম। রাত্রি তখন ৭:৩০। বাঘটা দৌড়াতে জঙ্গলটা এতটা যে ভয়াবহ হবে তা আগে আশা করিনি। ডাক বাংলোতে চৌকিদারের দেখা নেই। আশেপাশে ২-৪ ঘর বসতি রয়েছে বটে, কিন্তু মনে হচ্ছে কোনো দিনই কোনো কিছুই ছিল না এখানে। এতটাই চারিদিক নিস্তব্ধ আর তেমনই অন্ধকার। অনেক ডাকাডাকি করে আর মোটরের হর্ন দিতে একটা টাঙ্গি হাতে চৌকিদার এলো। এসে বলল যে বাঘের ভয় সন্ধ্যের পর আর ঘর থেকে কেউ বেরোয় না। আমি নামতে নামতে বললাম, ভয় নেই, আমরা সেই বাঘকেই মারতে এসেছি। লোকটা আমার কথায় যেন একটু সাহস পেল। সেদিন রাতে অল্প কিছু খেয়ে চৌকিদারকে বাড়ি পৌঁছে দিয়ে এসে আমরা শুয়ে পড়লাম। পরের দিন সকালে উঠতে বেশ বেলা হয়ে গেল। ঘুম থেকে উঠে বাইরে এসে দেখি বাংলোর সামনের মাঠে বেশ কয়েকজন লোক জমা হয়েছে। আমাদের দেখেই মাহাতো, যে ওদের মোড়ল, এগিয়ে এলো আমাদের কাছে। চৌকিদার ইতিমধ্যেই ওদের খবর দিয়েছে যে আমরা কলকাতা থেকে বাঘটাকে মারতে এসেছি। এই খবর পেয়ে ওরা যেন একটু আশার আলো দেখেছে মনে হলো। ওদের চোখে মুখে এই আশার সঞ্চার দেখে আমি যেন একটু সংকুচিতই হয়ে পড়লাম। মনে মনে ভাবলাম, এরা আমাদের ওপর এত আশা করছে, অথচ আমরা যদি না মারতে পারি বাঘটাকে। আমি তাদের সবাইকে বাংলোর বারান্দায় বসতে বললাম। চৌকিদারকে বললাম সকলের জন্য চা তৈরি করতে। মাহাতো, ওদের মোড়ল, আমাদের কাছেই বসলো চেয়ারে। তারপর সে নিজেই বলতে লাগলো বাঘটার কথা। গত ১৫ দিন ধরে এমনভাবে উপদ্রব করেছে এই বাঘটা যে একটু অন্ধকার হলেই আর কেউ ঘর থেকে বেরোতে সাহস করে না। গরু মোষের তো কথাই নেই, সুযোগ পেলেই সে মানুষ ঘায়েল করছে। সপ্তাহখানেক আগে উপর্যুপরি ২টো লোককে মেরেছে। ৪-৫ দিন আগে বাঘটা একটা গরু মেরেছিল। মোড়ল সেই সুযোগে মরা গরুটার কিছু দূরে মাচা বেঁধে তার ওপর থেকে বাঘটাকে মারবার চেষ্টা করেছিল, কিন্তু বাঘটা এত চতুর যে সেই রাতে সে মরা গরুটার কাছেই ঘেঁষেনি। তবে মোড়ল যখন হতাশ হয়ে ফিরে আসছিল শেষ রাত্রের দিকে, তখন বাঘটা সমস্ত রাস্তা তার পিছু নিয়েছিল আর ক্রমাগত নিচু গলায় গর্জন করছিল। মোড়ল বাড়ি ফিরে এসে ভয়ে ৩ দিন আর ঘর থেকে বেরোয়নি। মোড়ল এইভাবে বাঘটার সম্বন্ধে অনেক খবর দিল আমাদের, আর বিশেষভাবে সাবধান করে দিয়ে গেল যে সন্ধ্যার পর আমরা যেন ঘর থেকে বের না হই। তারপর দিন ২ এমনই কেটে গেল। বাঘটা যেন আমাদের আগমনে দেশ ছেড়ে পালিয়েছে। আমরাও তার অনুপস্থিতিতে অস্থির হয়ে উঠছি। অগত্যা ঘুরি ফিরি আর রাইফেলটা তুলে নাড়াচাড়া করি, ঠিক যেন হাতিয়ারে ধার আছে কিনা সেটা পরীক্ষা করছি। আর বড় জোর .22 দিয়ে বাংলোর সামনের মাঠে ঘুঘু মেরে মুখের স্বাদ মেটাতে চেষ্টা করি। ৩ দিনের দিন
রাত্রি তখন ৮টা হবে। আমরা গল্প করছি ঘরের ভেতরে। এমন সময় চৌকিদার ছুটে রান্নাঘর থেকে এসে আমাদের ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দিয়ে হাঁফাতে লাগলো। তারপর একটু দম নিয়ে বলল, সাব, জানোয়ার ইধার হ্যায়। জানোয়ার মানে বাঘটা। সময় নষ্ট না করেই আমি তখনই সকলকে বললাম রাইফেল নিয়ে বেরিয়ে পড়তে। আমি সেই ট্রাউজার আর ড্রেসিং গাউন পরেই রাইফেলটায় 5টা বুলেট ভরে দরজা খুলে বাইরে এসে দাঁড়ালাম। বাংলোর সামনের মাঠ থেকে একটা কুকুরের কুই কুই আওয়াজ আসছিল। চৌকিদার চুপি চুপি বলল, শের ইধারই হোগা সাব। হোগা তো জানতা হ্যায়, মনে মনে বলি, কিন্তু বাইরের অন্ধকার দেখে আমার তো আর এক পা এগোতে সাহস হচ্ছে না। মনে হচ্ছে এক পা এগোলেই নিশ্চিত মৃত্যু। এত অন্ধকার যে নিজের হাত পর্যন্ত দেখা যায় না। স্বল্প আলোকিত আকাশের প্রচ্ছদপটে এলোমেলো শাল গাছগুলোকে যেন দৈত্য দানবের দল বলে মনে হচ্ছে। ২-৪ সেকেন্ডেই এই ভয়টা হয়েছিল মাত্র। তারপর নিজেকে সত্যি একটা ঝাঁকুনি দিতে হলো সাহস ফিরিয়ে আনবার জন্য। তখন চৌকিদার আর আমাদের একজন লোকের হাতে 5 সেলের একটা করে টর্চ দিলাম, আর আমরা রাইফেল রেডি করে সেই মাঠের দিকে এগিয়ে গেলাম কয়েক পা এগোতেই কিছু একটা চিবনো শব্দ আসছিল। যেদিক থেকে জীবনের শব্দটা আসছিল সেই দিকে একসঙ্গে টর্চ ফেলতে বললাম। আলো পড়তেই দৃশ্য দেখে চৌকিদার বাপরে বলে 2 পা পিছিয়ে গেল। আমি হাত বাড়িয়ে তার চাদরটা ধরে তাকে আমার পাশে আনলাম। তখনও সে ঠক ঠক করে কাঁপছে। দৃশ্যটাও বাস্তবিকই ভয়াবহ। মাঠের শেষ দিকের একটা আল, আর তার পাশে একটা ছোট্ট ডোবা। সেই আলের ওপর একটা লোককে মেরে রেখে বাঘটা তার বগলের দিকটা খাচ্ছে। আমাদের আলো পড়তেই বাঘটা মুখ তুলে আমাদের দিকে চাইল। তারপর দুটো যা গর্জন করলো যেন তাতে সারা পৃথিবী কেঁপে গেল। আমি তখন একটু ধমকের সুরেই আর 2জন সঙ্গী শিকারীকে বললাম, একে মারতেই হবে, একসঙ্গে ফায়ার করো। রেডি, 1 2 3। 3 বলার সঙ্গে সঙ্গেই ফায়ার হয়ে গেল রাইফেল। রাইফেলের আওয়াজ আর বাঘটার আর্তনাদ মিশ্রিত গর্জন সব মিলিয়ে যেন একটা মহা তাণ্ডব শুরু হলো মাঠের শেষ উঁচু পাহাড়টার গায়ে। তারপর সব চুপচাপ, যেন একটা মহা শান্তি, একটা মহা নিস্তব্ধতা। সমস্ত সময় আমাদের তীক্ষ্ণ দৃষ্টি ছিল বাঘটার উপর। ফায়ারের সঙ্গে সঙ্গে মনে হলো বাঘটা আলের ওদিকে মিলিয়ে গেল। রাইফেল রেডি, কিন্তু আর কিছুই দেখা গেল না যে ফায়ার করব। এদিকে রাইফেলের আওয়াজ শুনে জনাচারেক সাঁওতাল টাঙ্গি আর হারিকেন হাতে আমাদের কাছে এলো। তারা মৃতদেহটাকে দেখলো, আর বাঘটাকে না দেখতে পেয়ে কি সব বলছিল আর মাথা চাপড়াচ্ছিল। সাঁওতালরা তারপর এগিয়ে যাচ্ছিল মরাটার দিকে, আর আমরাও দুদিক থেকে তাদের গার্ড করে যেতে শুরু করলাম। মরাটার কাছাকাছি পৌঁছে ওরা সবাই চেঁচিয়ে উঠল, আরে এ তো মাহাতো হ্যায়। জামা দেখেই চিনেছে তারা মোড়লকে। সঙ্গে সঙ্গেই তারা লাফিয়ে গিয়ে তুলল মাহাতোর মৃতদেহটাকে, আর হারিকেন হাতে একটা লোক মাহাতোর পেছন দিকটায় আলো দিয়ে দেখতে গিয়েই চেঁচিয়ে উঠল, বলল, আরে সাব, এ শের তো ইধার খতম খতম হো গিয়া। আমি যেন স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বাঁচলাম। পরে বুলেট ভর্তি রাইফেলটা নিয়ে এগিয়ে গেলাম বাঘটার কাছে। দেখি বাঘটা পড়ে আছে ডোবাটার পাড়ে, আর তার ল্যাজটা তখনও যেন মনে হলো
ডগাটা একটু নড়ছে, কিন্তু সে নড়াও শান্ত হয়ে গেল। ইতিমধ্যে মাহাতোর লোকজনও এসে গেল। তারা নিয়ে গেল মাহাতোর আধ খাওয়া দেহটাকে। আর কয়েকজন সাঁওতাল ধরাধরি করে বাঘটাকে নিয়ে এসে ফেললো বাংলোর সামনের মাঠে। আমাদের বাংলোয় ফিরতে হয়ে গেল প্রায় রাত 10টা। তখনও আমাদের রান্না হয়নি দেখে একজন সাঁওতাল তার বাড়ি থেকে দুটো মুরগি এনে দিল আমাদের জন্য। তারা হাঁড়িয়া খেতে খেতে সারা রাত হইচই করলো বাংলোর লনটাতে। বাংলোয় সে রাত্রিতে দুঃখর সঙ্গে আনন্দও বিরাজ করছিল। বাঘটাকে কেউ মুখে লাথি মারছে, কেউ তাকে লাঠি দিয়ে খোঁচা দিচ্ছে। আর আমি আমি বারান্দার একটা চেয়ারে বসেছিলাম। মন ছিল ভরাক্রান্ত। কেবলই প্রথম দিন সকালে দেখা বেচারির মাহাতোর মুখটাই ভেসে উঠছিল। এইভাবে শেষ হলো এই বাঘটাকে মারার কাহিনী। বাঘটি যেন মাহাতো ওকে শিকার করতে গেছিল বলে তার প্রতিহিংসায় নিয়ে গেল।